নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে সূর্যদেবের পরিবর্তন কি রকম প্রভাব ফেলবে। সূর্যদেব রাশি পরিবর্তন করছে 16ই ডিসেম্বর 2025। অবস্থান করবে তার সাধারণ যে মানে অবস্থান যেটা বৃশ্চিক রাশিতে করছিল সেই অবস্থানকে ছেড়ে এখন ধনু রাশিতে প্রবেশ করবে। আর মেষ রাশির ক্ষেত্রে ধনু রাশিটা হচ্ছে ধর্মের ঘর। সূর্য স্বয়ং হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি, অবস্থান করবে নবম ঘরে। কিরকম প্রভাব দিবে, কোন দিক থেকে মেষ রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। মেষ রাশি তো 7.5 চলছে, কি দিবে সূর্যে, কি এমন প্রভাব দিবে, সমস্ত কিছু আজকে আলোচনা করবে এই ভিডিওতে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। এবং তার সাথে একটি জরুরি কথা বলবো, সেটা হচ্ছে কি যে 2026 কিন্তু সূর্যের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এবং সূর্যও কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করবে বছরের শুরুতে। সূর্য পঞ্চমপতি, সূর্য ভাগ্যের ঘরে অবস্থান করবে। তো যাদের জন্মকুষ্ঠীদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে, যাদের সূর্যের মহাদশা চলছে, যাদের সূর্য গ্রহণযোগে পড়ে রয়েছে, শনি দ্বারা দৃষ্ট বা শনির সাথে অবস্থান, বা শনির নক্ষত্র অবস্থান করছে সূর্য, রাহুর নক্ষত্র অবস্থান করছে, তো তাদের ক্ষেত্রে বলবো সূর্য কিন্তু দুর্বল অবস্থায় রয়েছে। সূর্য পাপকর্তকী যোগের মধ্যে পড়ে গেছে। তো তাদের ক্ষেত্রে বলবো সূর্যকে কিন্তু বল দিতে হবে। অতএব সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে। সূর্য যন্ত্র হচ্ছে সব থেকে সূর্যের বড় উপাচার। সূর্যযন্ত্রে প্রত্যেক দিন যদি সাদা চন্দন লাল চন্দন ছিটিয়ে হাতের মাঝখানে দুটি আঙ্গুলে নিয়ে ছিটিয়ে ওম হ্রিং হিরি সূর্যাদিত্য শ্রীং এই মন্ত্র উচ্চারণ করা যায়, তাহলে সূর্য কিন্তু রীতিমতো বলবান অবস্থায় থাকে। তো এগুলো করলে কিন্তু সূর্য বলবান হবে। সূর্যই মান সম্মান পদ প্রতিষ্ঠা কিন্তু জীবনে নিয়ে আসে। এটা অবশ্যই করতে হবে, সূর্যযন্ত্র স্থাপন করতে হবে। অনেক দর্শক বন্ধু যারা বিদেশে রয়েছেন, যারা সূর্যযন্ত্র পান না, তা আমাদের ইউটিউব থেকে একটি অপশন দিয়েছে স্ক্রিনে প্রোডাক্ট বলে, ওখানটাতে সূর্যযন্ত্র পাওয়া যাচ্ছে। আপনারা কিন্তু সূর্যযন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন, এবং এটা খুবই প্রয়োজনীয়। কারণ সূর্যই কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দেয় সূর্য। তো সূর্যযন্ত্র স্থাপন করবেন যাদের একান্তই প্রয়োজন রয়েছে। বেশি পয়সার দাম নাই, 500 টাকা থেকে শুরু। তারপর আরও বেশি দামের রয়েছে, যার যেখানটাতে যেটা পছন্দ হবে সেটা অবশ্যই নেবেন। তবে আমি কিন্তু নিজের স্বার্থের জন্য বলছি না। 500 টাকার মূল্য, এখান থেকে আমারও কমিশনের ব্যাপার আছে 10%, 50 টাকা কমিশন, তার মধ্যে ইউটিউবে নেবে দিয়েছি হয়তো 15-20 টাকা, আমারও কমিশন টিকবে। কিন্তু আমার কমিশনের কথা বলছি না, আমি বলছি যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। সূর্য মেষ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কারক গ্রহ, এবং মেষ রাশি 7.5 চলছে। অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন, তাহলে সূর্য কিন্তু যথেষ্ট ভালো ফল দিবে। আমি এটা তুলে ধরলাম কারণ এই সূর্য যন্ত্র কেউ বানাতে চায় না চট করে। কারণ তামার জিনিস তো বানাবে কিভাবে, সোনার জিনিস হলে আগ্রহ থাকতো, তামার জিনিস বানাবে কি কারণে বানাবে, এরকম। যার জন্য আমি তুলে ধরলাম। আমাকে আবার ভুল ভাববেন না যে আমি ব্যবসা করার জন্য এগুলো কথা বলছি। ব্যবসা করার হলে তো ডাইরেক্ট বলতাম যে পাথর ব্যবহার করো, কিন্তু এটা সারা জীবনের উপাচার দিচ্ছি। যাদের গ্রহণযোগ পড়ে রয়েছে, গ্রহণযোগ পড়ুক না পড়ুক, মেষ রাশির মেন গ্রহই হচ্ছে সূর্য, সূর্যকে বলি করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো সূর্যের যে পরিবর্তনটা, 16ই ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করবে। এই সময় কিন্তু 3টি নক্ষত্র অবস্থান করবে সূর্য। একটা হচ্ছে মূল নক্ষত্র, তারপর হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র, তারপর হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র। 3টি নক্ষত্রে সূর্য গোচর করবে। আর সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে, এবারের পরিবর্তনেও একটা বিশেষ টুইস্ট থাকছে সূর্যের পরিবর্তনে। ধর্মের ঘরে রাজার অবস্থান, ধর্মের কারকিতি হচ্ছে রাজা। ধর্মপথে চলা এটা তো প্রজাদের শিখাবে রাজা। তো ধর্মের ঘরে যার জন্য সূর্য কিন্তু কারক হয়ে যায়। আর নবম ঘর ধনু রাশি, সূর্য কারক, পিতার কারক সূর্য, আত্মার কারক। এই নবম ঘরে অবস্থান, এবং যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে মঙ্গলের সাথে অবস্থান করছে সূর্য, মঙ্গলের জুতি। এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি একদম তৃতীয় ঘর যেটা মিথুন রাশি, সেই ঘরে অবস্থান করছে। নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে বক্রী অবস্থায় রয়েছে, তার দৃষ্টি থাকছে ভাগ্যের ঘরে। অর্থাৎ নিজের ঘরকে দেখছে দেবগুরু বৃহস্পতি। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে এমনিতেই বলবান, তারপর আবার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, তাহলে কোনো গ্রহই তো নিজের ঘরকে ক্ষতি করবে না, সেই ঘরের ফলে বৃদ্ধি করবে। তো সেই ঘরে সূর্য আর মঙ্গল অবস্থান করছে, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। একটা বিভৎস অবস্থান হতে যাচ্ছে মেষ রাশি 7.5 মধ্যে। এবং এই জ্যোতির উপর শনির দশম দৃষ্টি থাকছে, শনির দৃষ্টি থাকছে এই জ্যোতির উপর। আবার কেতুর গুরুবর দৃষ্টি থাকছে। এইরকম কিন্তু প্রভাব, একটা সুন্দর প্রভাব কিন্তু তৈরি হবে এই মেষ রাশির জীবনে সূর্যের এই পরিবর্তনে। আশা আকাঙ্ক্ষা, মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ করাবে এই সূর্যদেব। যার জন্যই কিন্তু আমি কথাগুলো সবার প্রথম তুলে ধরলাম যে সূর্যযন্ত্র অবশ্যই প্রয়োজন রয়েছে। সূর্যযন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন এই 2026-এ।
অর্ডার অবশ্যই দিয়ে বেশি টাকা মূল্য না, দাম না, নেবেন কষ্ট মষ্ট করে, যাদের গ্রহণযোগ্য রয়েছে নিয়ে বাড়িতে স্থাপন করবেন, বিধিসম্মত মেনে আপনারা কাজ করবেন, দেখবেন ফল পান কিনা। এটা 100% একদম এরকম অবস্থান। সূর্যযন্ত্র সূর্যের দোষ কাটিয়ে দেয়। সূর্য হচ্ছে রাজা, রাজাকে শক্তিশালী করতে হবে। আপনাদের সূর্যই হচ্ছে মেন, পঞ্চম ঘরের অধিপতি। তো যাই হোক, সূর্য আর মঙ্গলের জুতি, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। মানে 7.5 চলছে, কিন্তু 7.5 মধ্যে যে গ্রহের এত অবস্থান ভালো, এটা সত্যিই একটা অন্য মাত্রায় নিয়ে যাবে এই মেষ রাশিকে। তো এবার মেষ রাশির ক্ষেত্রে সূর্য যখনই রাশি পরিবর্তন করবে তখন তো চলে আসবে মূল নক্ষত্রে। মূল নক্ষত্র কেতুর নক্ষত্র, কেতু অবস্থান করছে মূল কেতুর নক্ষত্রে, সূর্য অবস্থান করবে ধর্মের ঘরে। আর মূল নক্ষত্রের 4টি চরণই পড়ে এই ধনু রাশিতে। এবং এই কেতুর যে নক্ষত্রগুলো, অশ্বিনী নক্ষত্র, তারপরে হচ্ছে মহা নক্ষত্র, এবং তারপরে হচ্ছে এই মূল নক্ষত্র, এই 3টি নক্ষত্রই পড়ে ধর্ম ত্রিকোণে। তো কেতু নক্ষত্রে সূর্য অবস্থান করছে, আবার কেতু অবস্থান করছে সূর্যের সিংহ রাশিতে, এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রেও তো 4টি চরণ সিংহ রাশিতে পড়ছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের যে অধিপতি শুক্রদেব, অধিপতি দেবতা হচ্ছে ভাগ, যাকে বলা হয় সৌভাগ্যের দেবতা। সৌভাগ্য বহনকারী নক্ষত্র হচ্ছে এই পূর্বা ফাল্গুনী নক্ষত্র, তাতে কেতু অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্রকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস, অর্থাৎ জীবনে কিছু একটা প্রাপ্তি ঘটে যাওয়া, তারপরে যে আনন্দ, সেই জিনিসকে বোঝায়। আর সেই নক্ষত্রে কেতু অবস্থান করছে, আর কেতুর নক্ষত্রে সূর্যদেব ভাগ্যের ঘরে অবস্থান করছে। অবস্থান বিভৎস ভালো। অর্থাৎ এই নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু অনেক দিক থেকে উন্নতি। কারণ কেতুর এই যে মূল নক্ষত্র, মূল নক্ষত্রে যে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল, সেটা কিন্তু শিকড়। শিকড় বলতে জ্বর শিকড়, যেটা গাছের শিকড়কে বোঝাচ্ছে। যে একটা অত বড় গাছ, ওই শিকড়ের উপরই কিন্তু আটকে থাকে। যে গাছ কিন্তু আমাদের ছায়া থেকে আরম্ভ করে, কাঠ থেকে আরম্ভ করে, ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছু জীবনে দেয়। তো সেই জিনিস মূল নক্ষত্রের মেন জিনিস হচ্ছে যে মূল নক্ষত্রের জাতক জাতিকারা, এদের মধ্যে খোঁজ প্রকৃতি থাকে। যে কোনো কিছুর উপর যদি মাথা ঘামিয়ে দেয় তো একদম ভিতর জ্বর শিকড় পর্যন্ত প্রবেশ করে এবং সেটাকে উপড়ে ফেলার চেষ্টা করে। অর্থাৎ যে জিনিসটা খারাপ জিনিস সেটার বিনাশ ঘটিয়ে দেয়, যেটা ভালো জিনিস সেটাকে নিয়ে নেয়। এটা হচ্ছে এই মূল নক্ষত্র, একে বিনাশকারী নক্ষত্র বলা হয়। তো ধর্মের ঘরে কিসের বিনাশ হবে? অধর্মের বিনাশ হবে, অর্থাৎ ধর্মের জয় হবে। তো সেটাই কিন্তু বুঝাচ্ছে সূর্যের এই অবস্থান। এবং সূর্য যে মুহূর্তে মূল নক্ষত্রে থাকবে সেই মুহূর্তে মঙ্গলও কিন্তু এই মূল নক্ষত্রে থাকছে। এবং এরপরে শুক্রের পরিবর্তন হবে 20 তারিখ, শুক্রও মূল নক্ষত্রে থাকবে। তারপরে তো নক্ষত্র পরিবর্তন হবে 25 তারিখে গিয়ে। তো যাই হোক, এই মূল নক্ষত্রে যখন সূর্য আর মঙ্গল অবস্থান করবে তখন কিন্তু অনেক দিক থেকে উন্নতি। প্রশাসন লেভেলের দিক থেকে উন্নতি। যারা সিবিআই সিআইডি গোপন কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজে বিশেষভাবে উন্নতি হবে। যারা খোঁজ প্রকৃতি কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মাটির তলাতে কি রয়েছে সেই সমস্ত গবেষণার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বহুদিন ধরে সংগ্রাম করছিলেন, সেই জায়গাতে সাকসেস পেয়ে যাওয়া। এছাড়া ভূমি সংক্রান্ত কাজের দিক থেকে যথেষ্ট উন্নতি এই সময়কালে হবে এই মেষ রাশির ক্ষেত্রে। ভূমি সংক্রান্ত কাজে যারা পড়াশোনা করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি এই সময়কালে। দীর্ঘদিন ধরে কোনো কাজের উপর সংঘর্ষ করছিলেন, সেই সংঘর্ষে বিজয় হাসিল হয়ে যাওয়া। মূল নক্ষত্রের আরও একটি বিশেষ গুণ রয়েছে যে এর উপর একটা ঈশ্বরীয় কৃপা থাকে, যে এরা যতই গভীরে পড়ে যাক, যতই তলে পড়ে যাক, এরা ঘুরে দাঁড়াবেই জীবনে। সেই রকম কিন্তু যতই অসুবিধা হোক, একটা শিকড় কিন্তু অত বড় গাছকে আটকে রেখে দেয়। সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে, অর্থাৎ দুর্দান্ত প্রভাব পাবে এই সময়কালে। এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে গেছে এই সময়কালে। চারিদিক থেকে উন্নতি, চারিদিক থেকে উন্নতি। সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি। সন্তান যে কর্ম করছে বিগত দিনে সেই কর্মের উপর যদি কোনো সংঘর্ষ বা কোনো বাধা বিঘ্ন জীবনে থাকে, সেইগুলো দূর হয়ে যাবে এই সময়কালে। খুবই ভালো উন্নতির সময়। এরপরে কি হবে যে 29শে ডিসেম্বর এই সূর্য আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে, চলে আসবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র আরও ডেঞ্জার নক্ষত্র, শুক্রের নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্রের যে মানে যে মেন আমাদের সিম্বল দিয়েছে, সেই সিম্বল হচ্ছে কি? সিম্বল হচ্ছে কুলা। কুলা বলতে পাখা, যেটা দিয়ে ঝেড়ে ফেলা হয়। এক কথায় বলতে গেলে গ্রামগঞ্জে ব্যবহার করা হয় কুলা, যেটা ধান গম ঝাড়া হয়। যে খারাপ কুড়া নোংরা জিনিসটাকে ফেলে দিয়ে ভালো জিনিসটাকে গ্রহণ করে নেওয়া, সেই জিনিসকে বোঝাচ্ছে। আবার এই নক্ষত্রের আরও একটি সিম্বল হচ্ছে, সেটা হচ্ছে কি হাতির দাঁত। তো হাতির দাঁত কি বলে না যে মরা হাতির দাম বেশি, তো সেরকম ওই দাঁত হচ্ছে কি শৌখিন সমৃদ্ধশালী, সেই জিনিসগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে মানে একটা খুব ভালো অবস্থান হবে। কারণ এই পূর্বাষাঢ়া নক্ষত্রের সবথেকে জিনিসটা ভালো হচ্ছে কি যে মোটিভেশন করে দেওয়া, মনের মধ্যে স্ফূর্তি নিয়ে চলে আসা। যে কাজ করার ইচ্ছা নাই তাও কাজ করার মধ্যে এমন মোটিভেশন করে দিবে যে চলো কাজ করো। এই যে এগিয়ে চলার প্রবৃত্তি, সেটা কিন্তু এই পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে পাওয়া যায়। এবং এর সংস্পর্শে যারা থাকে তাদেরকেও মোটিভেশন করে দেয়, এগিয়ে চলার প্রবৃত্তি জিনিসটাকে নিয়ে আসে। অর্থাৎ এই 7.5-র মধ্যে পূর্বাষাঢ়া নক্ষত্রে সূর্যদেবের এই অবস্থান, বহু কাজ সম্ভব হবে। সরকারি বেসরকারি ব্যবসা ক্ষেত্রে,
দূরযাত্রা থেকে আরম্ভ করে সব কিছু কিন্তু জীবনে ঘটবে, এবং মান সম্মান পদ প্রতিষ্ঠা সেই জিনিসগুলো বুঝাচ্ছে। কারণ হাতির দাঁত হচ্ছে কি মূল্যবান বস্তু, তো এটা সমৃদ্ধিশালী বুঝাচ্ছে। অর্থাৎ সব দিক থেকে একটা আর্থিক দিক একটা মজবুত হচ্ছে, মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত দিক থেকে কিন্তু বুঝাচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে এই নক্ষত্রে সূর্যের অবস্থান। আর এরপরে যখন আবার জানুয়ারি মাসের 10 তারিখে চলে আসবে সূর্য নিজের নক্ষত্র উত্তরাষাঢ় নক্ষত্রে, তখন তো মাত্র একটি চরণই পাচ্ছে। তো একটি চরণ পেতে পেতে প্রবেশ করে যাবে আবার মকর সংক্রান্তি, তখন তো সূর্যের সামনের মাসে মকর সংক্রান্তি। আর এদিকে মঙ্গলও চলে আসবে, হচ্ছে উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে মঙ্গল, আবার উচ্চাভিলাষী হয়ে যাবে মঙ্গল। তো এই নক্ষত্রে যখন আবার সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্রে, তখন কি হচ্ছে, তখনই তো গুরু দ্বারা দৃষ্টি হয়ে যাচ্ছে। তো নিজের নক্ষত্রে সূর্য অবস্থান করবে ধনু রাশিতে, আর ওদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের রাশিকেও দেখবে, আবার সূর্যকেও দেখবে। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। সাড়ে সাথী কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে যাবে বোঝা যাবে না, কিন্তু যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, চন্দ্রের অবস্থান খারাপ রয়েছে, চন্দ্রমা পাপকর্তকী যোগের মধ্যে পড়ে রয়েছে, কেমদ্রুম যোগের মধ্যে পড়ে রয়েছে, তাদের তো একটা মানে চ্যালেঞ্জের মোকাবিলা হবে মেষ রাশির। আমি যার জন্যই কথাগুলো তুলে ধরলাম যে এই জিনিসগুলো অবশ্যই করতে হবে, না করলে কিন্তু মেষ রাশির বহু জাতক জাতিকাদের যাদের জন্মকুষ্ঠিতে এরকম অবস্থান রয়েছে তারা কিন্তু অসুবিধাতে পড়বেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মেষ রাশির সম্পর্কে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, পিতাকে কোনো সময় অশ্রদ্ধা করবেন না, অপমানসূচক কথা বলবেন না, তাহলে কিন্তু নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করবেন। পিতাকে অপমান কোনো সময় করা যাবে না, পারলে তার ব্লেসিং নেবেন, প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, সূর্য উদয়ের পর ঘুমাবেন না, আলস্য ত্যাগ করে অ্যাক্টিভ থাকতে হবে কর্মক্ষেত্রে, এবং কাউকে গভীর বিশ্বাসও কিন্তু এই সময়কালে করবেন না, আর চট করে মাথা গরমও করবেন না। কারণ মঙ্গল রয়েছে, মঙ্গল তো সেনাপতি, কেতুর নক্ষত্রে থাকবে মাথা গরম করে দিবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যখন মঙ্গল আর সূর্য অবস্থান করবে, তো ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মদ মাংস ব্যভিচার এগুলো থেকে দূরে থাকতে হবে। আর যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকবে তখনও কিন্তু নিজের ক্রোধ জেদ ইগো এগুলো থেকে দূরে থাকতে হবে মেষ রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এরপরে বহু ভিডিও মেষ রাশি সম্পর্কিত আমাদের চ্যানেলে দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে সত্যিই ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। তবে ভিডিওটি শেষ করার আগে আবার মনে করে দিই, ইউটিউবে বহু চ্যানেল পাবেন আমার মতন, অনেক জ্যোতিষী দেখতে পাবেন যারা আলোচনা করে। তো যারা জ্যোতিষী সম্পর্কে অ্যাকচুয়ালি বুঝেন, যারা ইন্টারেস্টেড নক্ষত্র নিয়ে আলোচনা, তারা অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের ভিডিও রীতিমতো আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারবে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো, সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। সূর্যদেব 16ই ডিসেম্বর রাশি পরিবর্তন করছে, অবস্থান করবে হচ্ছে ধনু রাশিতে। ধনু রাশিতে অবস্থান করবে এবং এখানে জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত থাকবে। এবারেও পরিবর্তনে বিশেষভাবে টুইস্ট থাকছে, সূর্যের পরিবর্তন, 1 মাসের পরিবর্তন। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে চলে আসছে ধনু রাশিতে, এবং সেখানটাতে মঙ্গল অবস্থান করছে। মঙ্গলের সাথে সূর্যের জুতি তৈরি হচ্ছে, এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এবং দেবগুরু কিন্তু নিজের নক্ষত্র অবস্থান করছে, নিজের ঘরকেও দেখছে। তার সাথে আবার শনির দশম দৃষ্টি এবং কেতুর গুরুবর দৃষ্টি থাকছে। তো এই যে একটা টুইস্ট, এতগুলো গ্রহের প্রভাব কিন্তু থাকছে। তো এর মধ্যে বিশ্বরাশি কোন দিক থেকে লাভবান হবে সূর্যের পরিবর্তনে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা, যেটা বলা অবশ্যই উচিত। সূর্য হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি। চতুর্থ ঘরটা কি সুখের ঘর। তো সূর্য বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু কারক না, কিন্তু সূর্য যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ অবস্থায় রয়েছে, গ্রহণে পড়ে গেছে, সূর্যের সাথে শনির জুতি, সূর্যের সাথে রাহুর জুতি, কেতুর জুতি, এগুলো জুতি তো ভালো না। কিংবা সূর্য রাহু কেতু বা শনির নক্ষত্র অবস্থান করছে, এই অবস্থানগুলো তো ভালো না। এগুলোতে কী হবে, মান সম্মান পদ প্রতিষ্ঠা অর্থনাশ জীবনে কিন্তু ঘটিয়ে দেয়। তো যাদের জন্মকুষ্ঠিতে এরকম যোগ রয়েছে, সূর্য দুর্বল জায়গায় রয়েছে, তাদের অবশ্যই কিন্তু সূর্যযন্ত্র স্থাপন করা উচিত, সূর্যের উপাচার করা উচিত। তো সূর্যযন্ত্র অবশ্যই ব্যবহার করা উচিত, যার জন্য আমাদের ইউটিউব থেকে একটি প্রোডাক্ট দিয়েছে। স্ক্রিনের মধ্যে টাচ করলে একটা প্রোডাক্ট অপশন আসবে, সেইখানটাতে এই যন্ত্রগুলো পাওয়া যাচ্ছে। তবে অবশ্যই সংগ্রহ করা উচিত, অবশ্যই সংগ্রহ করা উচিত। চতুর্থ ঘর, চতুর্থ ঘর সুখের ঘর, সুখের ঘরের অধিপতি হচ্ছে সূর্য। তো সুখ যদি বাড়ির নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে হবে, অসুবিধায় পড়তে হবে তো। কারণ চতুর্থ ঘর আবার মায়েরও ঘর, আর চতুর্থ ঘরের সপ্তম ঘর হচ্ছে কর্মের ঘর, যেটা হচ্ছে পিতার ঘর। তো সূর্যকে তো পিতা বলা হয়, পিতার কারক, আত্মার কারক। যার জন্য কিন্তু আমি বলছি, যাদের জন্মকুষ্ঠিতে সূর্যের অবস্থান ভালো নয়, তাদের কিন্তু অবশ্যই সূর্য যন্ত্র স্থাপন করা উচিত, সূর্যের উপাচার করা উচিত। তো যাই হোক, এটা আমি তুলে ধরলাম বিশেষভাবে। তো যাদের রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন।
এবার মূল বিষয়বস্তুতে আসি। তো সূর্যের যে রাশি পরিবর্তনটা হচ্ছে, এবার পরিবর্তনটা অষ্টম ঘরে সূর্যের রাশি পরিবর্তন হচ্ছে। তো অষ্টমে সূর্যের কিন্তু দোষ লাগে না, এবং সূর্য চতুর্থপতি হয়ে অষ্টম ঘরে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হয়ে গেছে। তো অষ্টম ঘরে সূর্য আর মঙ্গলের এই যে জুতিটা তৈরি হয়েছে, এই জুতির কিন্তু অনেক রকম প্রভাব দিবে এই সময়কালে বিশ্বরাশিকে। যেরকম কিছু দিক থেকে ভালো প্রভাব দিবে, সেরকম কিন্তু আবার নেগেটিভ প্রভাবও থাকবে, কারণ মঙ্গল অবস্থান করছে এবং সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে কিন্তু কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে থাকছে। মূল কথাটার অর্থ কি? জ্বর, শিকড়, গভীর, সেই জিনিসটা। তো এইখানটাতে কিন্তু একটা আধ্যাত্মিকতার পরিচয় আসছে সূর্যের এই অষ্টম ঘর থেকে। অষ্টম ঘরটাও সেরকম গভীর জ্ঞান, আধ্যাত্মিক চিন্তাভাবনা, নিজেকে বিশ্লেষণ করার ঘর, সেই জিনিসগুলো কিন্তু আসছে। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার এই ঘরে, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। আর সূর্য আর মঙ্গলের যে জুতিটা, এটা দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ ঘর ধনু রাশিতেই তৈরি হয়েছে। তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করেছে, এই মূল নক্ষত্রের অধিপতি কেতু সূর্যের রাশিতেই আবার অবস্থান করছে, সেটা হচ্ছে সিংহ রাশি চতুর্থ ঘরে। এবার মূল নক্ষত্রের অধিপতি কেতু অবস্থান করছে সূর্যের রাশিতে, আর যে নক্ষত্রটা পাচ্ছে আবার শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনী পেয়ে গেছে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র কিন্তু খুবই শুভ নক্ষত্র, অধিপতি দেবতা হচ্ছে ভাগ, এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্রকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস। আর এই নক্ষত্রের মানে সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে সৌভাগ্যের দেবতার নক্ষত্র, অর্থাৎ সৌভাগ্য বহন করে নিয়ে আসে। তো অষ্টম ঘরে সূর্য অবস্থান করছে কেতুর নক্ষত্রে, কেতু থাকছে এত সুন্দর একটা নক্ষত্রে যেটা সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। এবং শুক্রেরই নক্ষত্র, আর এই সময়কালে শুক্র আর বুধের কিন্তু জুতি, সেটাও আবার সপ্তম ঘরে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে নিয়েছে। এবং শুক্র দৃষ্টি দিচ্ছে আবার নিজের রাশির উপরই, নিজের রাশিকে তো দেখছে আবার শুক্র, বিশ্বরাশির অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে, 20 তারিখ পর্যন্ত থাকবে। তাহলে এটা কিন্তু একটা বিভৎস যুগ। তাহলে এই সময়কালে কি হবে এই বিশ্বরাশির এই সময়কালে মানসিক দুশ্চিন্তা দূর হবে, যেটা গভীর দুশ্চিন্তা করছিল, বিভিন্ন রকম দুশ্চিন্তা কুড়ে খাচ্ছিল বিশ্বরাশিকে, যেটা বিগত দিন থেকে বহু দিন থেকে বৃশ্চিক রাশি বহন করে আসছিল নিজের জীবনে, যে কাউকে হয়তো প্রকাশ করতে পারছিল না, সেই জিনিসগুলো হবে। এবং তার সাথে অশুভ শক্তির বিনাশ হবে এই অষ্টম ঘরে, কারণ যে নক্ষত্র মূল নক্ষত্র, এই মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশকারী নক্ষত্র ধনু রাশিতে 4টি চরণ পড়ছে। ধনু রাশি হচ্ছে কালপুরুষ চক্রের নবম ঘর, যেটা হচ্ছে ধর্মের ঘর। তো এখানেতে কিসের বিনাশ হবে? অধর্মের বিনাশ হবে। বহু এই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে এমন কিছু জিনিস ঘটে গেছে যে জিনিসগুলো বিশ্বরাশি মানতে পারছিল না, কারণ চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে। এমন কিছু রয়েছে যেগুলো থেকে বিশ্বরাশি নিজের হকের জিনিস থেকে, নিজের প্রাপ্ত জিনিস থেকে দূরে সরে গেছে। বেইমানি, ছল, এগুলো হয়েছে বিশ্বরাশির ক্ষেত্রে। যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিন্তু একটা বিনাশ হবে, যে তাদের সাথে যারা এরকম করেছে তাদের কিন্তু একটা বিনাশের জিনিস কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে, যেটা প্রকৃতির দ্বারা একদম লিখনি হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে যে সেই অধর্মের বিনাশ হবে এবং ধর্মের জয় হবে, এই জিনিসগুলো বুঝাচ্ছে। এছাড়া বিশ্বরাশি যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা প্রত্নতাত্ত্বিক, যারা মাটি খনন বা ভূমির নিচের বা ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, পড়াশোনা করছেন, গবেষণা করছেন, যেটা দীর্ঘদিন ধরে সংঘর্ষ করে আসছিলেন, সেইখান থেকে একটা শিক্ষার একটা ভালো উন্নতির দিক উঠে আসছে। এবং তার সাথে উঠে আসছে কি, যে আধ্যাত্মিক জগৎ, কারণ অষ্টম ঘরে সূর্যের অবস্থান যত আধ্যাত্মিক চেতনা মনের মধ্যে নিয়ে আসতে পারবে, তত কিন্তু আর্থিক উন্নতি এবং চারিদিক থেকে শান্তি, সেই জিনিসটা অনুভব করবে বিশ্বরাশি জাতক জাতিকারা, যারা ধর্মের সাথে রয়েছেন, ধর্মের কালচার করছেন, ঈশ্বরীয় শক্তির সাথে রয়েছেন, কোনো গুরুর আন্ডারে রয়েছেন, গুরুর কাছ থেকে জ্ঞান লাভ করছেন, তাদের জন্য আবার এই জিনিসগুলো যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার সূর্য আর মঙ্গলের জুতি রয়েছে এই কেতুর নক্ষত্রে, যারা আবার প্রশাসন লেভেলে রয়েছেন, যারা সিবিআই, সিআইডি, গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে। একদম শিকড় পর্যন্ত প্রবেশ করে, শিকড় মানে গভীর পর্যন্ত প্রবেশ করে সেই অশুভ জিনিসটাকে সবার সামনে তুলে নিয়ে এসে সেটাকে মানে বিনাশ করা, সেই জিনিসটাকেও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। খুবই ভালো অবস্থান সূর্যের এই অবস্থান। অনেকে হয়তো ভুল জিনিস ব্যাখ্যা করবে, নক্ষত্রের ব্যাপার আমি তুলে ধরছি যে এই নক্ষত্রের কিন্তু এই প্রভাব রয়েছে, এবং এই নক্ষত্রের মধ্যে এমনই গুণ রয়েছে যে যতই বড় বিপদে পড়ুক, সেই বিপদ থেকে উঠে সে ঘুরে দাঁড়াবে। কারণ একটা শিকড়, একটা গাছকে যতই ঝড় ঝাপটা আসুক, যতই প্রকৃতি বিমুখ হোক, যতই ঝড় আসুক, সেই ঝড়ের মধ্যে কিন্তু একটা শিকড়ই একটা গাছকে আটকে রাখার ক্ষমতা রাখে। তো সেই জিনিসটাই কিন্তু বুঝাচ্ছে যে জীবনে যতই ঝড় ঝাপটা অশান্তি আসুক, বিশ্বরাশি কিন্তু নিস্তার পাবে। এটা প্রকৃতির একটা আশীর্বাদ বলতে গেলে। এই মূল নক্ষত্রে মা ধূমাবতী মায়ের একটা বিশেষ কৃপা থাকে এই নক্ষত্রের উপর, যার জন্য এই নক্ষত্র ধর্মের ঘরে যে অধর্মের নাশ, ধর্মের সূচনা, সেটা কিন্তু বুঝাচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে। বহু জাতক জাতিকাদের মধ্যে এই সময়কালে কেতুর নক্ষত্রে ধর্মের প্রতি একটা বিশেষ আস্থা আসবে,
এবং সমস্ত চতুর্থ ঘর হয়েছে, তো চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে। তো এই সময়কালে কিন্তু সব কিছু থেকেও কিন্তু মনে হবে যে কিছুই নাই, রয়েছে কি যে ঈশ্বর প্রেম। কোথায় গেলে পাওয়া যাবে সেই জায়গার কিন্তু খোঁজ করবে, যে কোন গভীরে যাব যেখানটাতে গেলে ঈশ্বরকে পাওয়া যাবে। ঈশ্বরের প্রতি চেতনা, ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসার জন্য হৃদয় কিন্তু আকুল বাকুল হবে এই সময়কালে এই বিশ্বরাশির। তো যাই হোক, মূল নক্ষত্রে 29 তারিখ পর্যন্ত থাকবে। আবার 29 তারিখের মধ্যে অনেকগুলো পরিবর্তন হয়ে যাবে, শুক্রও চলে আসবে, আবার শুক্র চলে আসবে। 28 তারিখে বুধের পরিবর্তন রয়েছে, তখন 4টি গ্রহই কিন্তু অষ্টম ঘরে এসে অবস্থান করবে, তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে। তো আজকের আলোচনা যেহেতু সূর্যদেবকে নিয়ে করা হচ্ছে, তো সূর্য এই 29 তারিখ থেকে আবার চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। তো পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি শুক্র সেই সময় আবার সূর্যের সাথে অবস্থান করবে, আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে, শনির দৃষ্টি থাকছে, কেতুর আবার গুরুবার দৃষ্টি থাকছে। এই সময়কালে কিন্তু একটা জবরদস্ত একটা রেজাল্ট পাবে, আর্থিক উন্নতি দেখার মতন হবে বিশ্বরাশির ক্ষেত্রে। ধন সম্পত্তির ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান, আর সূর্য শুক্র আবার সেই সময় এই অষ্টম ঘরে অবস্থান করবে, বুধও চলে আসবে। জবরদস্ত একটা ভালো রেজাল্ট পাবে বিশ্বরাশি। যারা মানে কমিশন এজেন্টে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, ইন্স্যুরেন্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের দিক থেকে ভালো, বিগত দিনে যারা টাকা পয়সা ইনভেস্ট করে রেখেছিলেন সেখান থেকে একটা মোটা ফাইন্যান্সিয়াল আর্থিক লাভ, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। শ্বশুরবাড়ির সাথে যাদের সম্পর্কে কোনো একটা বিভ্রাট ঘটেছিল, কারণ পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো বুঝায়। নিজেদের পিতামাতার সাথে সম্পর্ক ডিস্টেন্স তৈরি করে, কিন্তু শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক আবার যথেষ্ট ভালো বোঝায়। তো যাদের শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রয়েছে তাদের দিক থেকে কোনো একটা ভালো সুসংবাদ পেয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। এছাড়া পূর্বাষাঢ়া নক্ষত্রের সেই ক্ষমতা রয়েছে যে সামনের ব্যক্তিকে মোটিভেশন করে দেওয়ার, অর্থাৎ এই সময়কালে একটা আচমকা নিজের কাজের প্রতি একটা বিশাল পরিবর্তন দেখতে হবে। সেটা কি পরিবর্তন? যে এগিয়ে চলার প্রবৃত্তি, এটা কিন্তু হয় এই পূর্বাষাঢ়া নক্ষত্রের, মানে সবসময় এগিয়ে চলার প্রবৃত্তি, থেমে থাকার প্রবৃত্তি না। এবং তার সাথে যে থাকবে তাকেও সেই জ্ঞানটা দিয়ে দেবে, ভাই চল অনেক হয়েছে, আলাদা উৎসাহ পেয়ে যাবে, কাজ করার মোটিভেশন পেয়ে যাবে এই নক্ষত্রে যখন থাকবে। আর রাজা চলে আসা মানে সমাজের কাজ যথেষ্ট ভালো হবে। তো এই সময়কালে সরকারি বেসরকারি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল, সেটা দেওয়া হচ্ছে কি কুলা, যে কুলা দিয়ে খাদ্যশস্য ঝাড় দেওয়া হয়, যেটা গ্রামগঞ্জে বেশি দেখতে পাওয়া যায়। চাষিরা যখন চাষাবাদ করে, সে গম যখন ঝাড়ে, ধান যখন ঝাড়ে, সেটা খারাপ জিনিসগুলোকে ফেলে দেয়, সে আর আসল খাদ্যশস্যটাকে নিয়ে নেয়। এবং তার সাথে আরও একটি সিম্বল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে হাতির দাঁত। তো হাতির দাঁত কি মূল্যবান বস্তু, তাহলে চারিদিক থেকে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু বিশ্বরাশি জীবনে অপেক্ষা করছে। তবে প্রত্যেকটি নক্ষত্রেরও তো কিছু খারাপ গুণ রয়েছে, সেটা সবার লাস্টে বলে দেবো, যে দিক থেকে সাবধান। আর বিশ্বরাশির ক্ষেত্রে এরপরে যখন আবার জানুয়ারি মাসের 10 তারিখে সেই সময় চলে আসবে কিন্তু আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে এই সূর্যদেব, অর্থাৎ নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করে যাবে। নিজের নক্ষত্রে গ্রহ অবস্থান করবে সূর্য, আর অপরদিকে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে বক্রী অবস্থায়, তার দৃষ্টি থাকবে আবার এই সূর্যের উপর। তাহলে সূর্য নিজের নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে, তার দৃষ্টি বিনিময়, সমসপ্তম যোগ, ডেঞ্জার অবস্থা। প্রশাসনিক দিক থেকে বিশেষ লাভ, যারা প্রশাসনকে মাল সাপ্লাই দিচ্ছিলেন দীর্ঘদিন ধরে, যেখানে বিল টিল আটকে গেছিলো, সেইগুলো কাজগুলো হবে। ধরাধরি করে গোপনে যে কাজগুলো হয়, টেন্ডার জনিত কাজগুলো, সেই কাজগুলোতে বিশেষভাবে ফল লাভ পাবে এই বিশ্বরাশি। চারিদিক থেকে উন্নতি, সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো যেগুলো এগোচ্ছিল না সেই কাজগুলো হবে। অর্থাৎ এই অষ্টম ঘরে অনেক দিক থেকে উন্নতি দিবে। শুধু ঝুট ঝামেলা, যেরকম কেতুর নক্ষত্রে থাকবে, নেগেটিভ জিনিসটা কি, যে মাথা ঠান্ডা করে চলতে হবে, বুঝে সুঝে কাজ করতে হবে, পারাপারি করে চললে হবে না, ঠান্ডা মাথায় কাজ করবে। কারণ মঙ্গল রয়েছে, একটুতে উগ্র হয়ে যাবে, অধৈর্য হয়ে যাবে, গন্ডগোল বিনাশকারী বললাম, যে অযথা কিন্তু শত্রু বৃদ্ধি করে দিবে। তো সেদিক থেকে সাবধান, অযথা গন্ডগোল অশান্তি এগুলো করা যাবে না। তবে যারা আবার জায়গা জমি সংক্রান্ত কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছিলেন, তাদের কাজগুলো যথেষ্ট অগ্রগতি হবে এবং তারা জয়ী হবে, বিজয়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আবার যখন পূর্বাষাঢ়াতে আসবে তখন নিজের চরিত্রকে যথেষ্ট সাবধান, অষ্টম ঘরে তৈরি হয়ে গেছে, অর্থাৎ গোপন সুখ টুক, তারপরে অ্যাফেয়ার যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো থেকে সাবধান। তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন ঢুকবে তখন মনের মধ্যে ক্রোধ যে দিগ, এগুলো থেকে কিন্তু সাবধানে থাকতে হবে এই বিশ্বরাশিকে। যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, এরপর আবার একটা নতুন পর্বে বিশেষভাবে সব কিছু বলবো। কারণ গ্রহের নক্ষত্র নিয়ে যখন আলোচনা হয়, তার 4টি চরণ থাকে, তার 4টি চরণের আবার নবাংশ থাকে। এগুলো বলতে গেলে একটা ভিডিও আজকে আর শেষ হবে না। এটা আজকে যদি শুরু করি তো মনে করেন যে কালকে যে শেষ হবে। তো যত শর্টকাটে যেগুলো মূল্যবান জিনিসগুলো তুলে ধরলাম, কারণ সবারই সময়ের দাম রয়েছে, আপনারাও দেখবেন ভিডিওটা এত সময় ধরে, তো এইগুলো জিনিস হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব যাই হোক, এই সময়কালে কিন্তু বিশ্বরাশির বল লেভেলে চারিদিক থেকে উন্নতি হবে। শুধু যে নেগেটিভ জিনিসগুলো বললাম এগুলোর দিক থেকে কিন্তু সাবধান। ব্যভিচার, মদ মাংস খাওয়া, সূর্য নবম ঘরে থাকছে, ধনুরাশিতে এটা ধর্মের ঘর, এদিক থেকে কিন্তু সাবধান। আচ্ছা, এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আর দেবগুরু মানে যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই কিন্তু গুরুর দীক্ষা নেবেন। আর যেটা বললাম, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহণযোগ রয়েছে তারা কিন্তু অবশ্যই সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশির ক্ষেত্রে সূর্যের যে পরিবর্তন হচ্ছে 16ই ডিসেম্বর 2025, এক মাসের জন্য সূর্যের পরিবর্তন। জানুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনু রাশিতে।
তো কীরকম প্রভাব দিবে মিথুন রাশির ক্ষেত্রে? মিথুন রাশির ক্ষেত্রে কোন দিক থেকে উন্নতি হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। এবং তার সাথে আরও একটি কথা বলবো, সেটা হচ্ছে কি, যে যাদের জন্মকুষ্ঠীতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, গ্রহণযোগে রয়েছে, সূর্য রাহুর সাথে জুতি করে নিয়েছে, তো সূর্য হচ্ছে কি মান সম্মান পদ প্রতিষ্ঠার কিন্তু কারক। মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, ডকুমেন্টেন্সি, কাগজপত্র, বহু রকম জিনিস কিন্তু দেখা হয়, যোগাযোগ ব্যবস্থা, সমাজে উঠা বসা, সমস্ত কিছু কিন্তু দেখা হয় তৃতীয় ঘর থেকে, যেটা সিংহ রাশি। যাদের জন্মকুষ্ঠীতে সূর্যের অবস্থান খারাপ রয়েছে, কিংবা যাদের বর্তমানে সূর্যের মহাদশায় রয়েছে, সূর্যের অবস্থান খারাপ, তারা কিন্তু অবশ্যই উপাচার করবেন। এটা কিন্তু সারা জীবনের জন্য সেই উপাচার দিচ্ছি, এটা করবেন, আশা করছি বিশাল বড় লাভবান হবেন জীবনে। সূর্যই একমাত্র সমস্ত কিছু জীবনে এনে দেয়, মান সম্মান ধন দৌলত সব কিছু। তো সেটা হচ্ছে কি, যে বাড়িতে বিধিসম্মত মেনে সূর্যযন্ত্র স্থাপন করবেন, সূর্যযন্ত্র স্থাপন করবেন বাড়িতে, এবং প্রত্যেক দিন সাদা চন্দন লাল চন্দন বাটবেন, বেটে হাতের মাঝখানে দুটি আঙুল নিয়ে সেই যন্ত্রের উপর ছিটিয়ে দিবেন এবং বলবেন ওম হ্রিং গিনি সূর্যাদিত্যায় শ্রী, এই মন্ত্রে। এবার সূর্যযন্ত্র কোথায় পাবেন? সূর্যযন্ত্র আমাদের ইউটিউব থেকে একটি প্রোডাক্ট বলে অপশন দিয়েছে, সেখানটাতে পাবেন। স্ক্রিনের মধ্যে টাচ করলে সে প্রোডাক্ট অপশনটি আসবে, ওইখান থেকে আপনারা সূর্যযন্ত্র স্থাপন করবেন। তবে এটাও বিশেষভাবে মনে রাখবেন যে আমি নিজের ব্যবসা বাণিজ্য বা ইনকামের রাস্তার জন্য বলছি সেটাও না, কারণ একটা সূর্যযন্ত্র আপনাদের বাজেটের মধ্যে থাকবে এবং 10% আমার কমিশন, 500 টাকার যন্ত্রে 50 টাকা কমিশন, তাতে ইউটিউবও ভাগ নেবে, ভাগ নিয়ে আমাকে 10, 15, 20 টাকা। আমি নিজের জন্য বলছি না, আপনাদের জন্য বলছি, যাদের একান্ত প্রয়োজন তারা কিন্তু নেবেন, অবশ্যই নেবেন সূর্যযন্ত্র। এছাড়া সূর্যের বছর কিন্তু 2026, এই 2026 কিন্তু সূর্যের বছর। সূর্যকে বলবান করতে হবে, সূর্যকে বলবান করলে কিন্তু অনেক দিক থেকে সফলতা এনে দেবে এই সূর্য মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সূর্য এনে দেবে। মিথুন রাশির অধিপতিকে বুধ, বুধের সাথে সূর্যের যখন জুতি হয় তখন বুধাদিত্য যোগ তৈরি হয়, খুবই ভালো যোগ এই বুধাদিত্য যোগ। এমন কিছু কিছু ক্ষেত্রে বুধাদিত্য যোগ যেখানটাতে হয়, নবম পঞ্চম কেন্দ্রে যদি হয়ে যায়, তাহলে তো বললে বললে এই মিথুন রাশির চারিদিক থেকে উন্নতি। কিন্তু সেই সূর্যই যদি আবার গ্রহণযোগে পড়ে যায়, তখন কি হবে? মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে যায়, হওয়া জিনিস হয় না এই সূর্য যদি গ্রহণযোগে পড়ে যায়। অনেকের জন্মকুষ্ঠী দেখেছি সূর্য কর্মের ঘরে অবস্থান করছে, সরকারি চাকরি প্রাপ্ত হচ্ছে না, বড় বড় ডিগ্রিধারী লোকের। সূর্য হচ্ছে সেই মান সম্মান পদ প্রতিষ্ঠা বিভিন্ন রকম দিক থেকে সহায়তা করে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তো মূল বিষয় বিস্তুতি আসি। তো সূর্য রাশি পরিবর্তন 16ই ডিসেম্বর করছে। যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে, সূর্যের গোচর কিন্তু 3টি নক্ষত্রে হবে। সেটা হচ্ছে মূল নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। মূল নক্ষত্রে থাকবে 29শে ডিসেম্বর পর্যন্ত, তারপরে চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে, তারপর উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে আসবে। এবার সূর্য যে রাশি পরিবর্তন করছে, এই পরিবর্তনে কিন্তু টুইস্ট। সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে কিন্তু মঙ্গলের সাথে জুতি তৈরি যাবে সপ্তম ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপরই অবস্থান করছে, বর্তমানে বক্রী রয়েছে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে। তাহলে এখানে সমসপ্তম যোগ, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে এবং সূর্য মঙ্গলের উপর দৃষ্টি রাখছে। গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন কিন্তু বলবান হয়। এবার নিজের গ্রহকে নিজের ঘরকে দেখছে, তাহলে তো সেই গ্রহ কোনো সময় চাবে না নিজের ঘরকে খারাপ করতে, কোনো সময় চাইবে না। এবং যে গ্রহের উপর দৃষ্টি দিচ্ছে সূর্য আর মঙ্গল মিত্র, তাহলে কিন্তু এই সময়কাল বিভিন্ন দিক থেকে একটা বাল্লে বাল্লে হতে যাচ্ছে এই মিথুন রাশির। এবং এই জ্যোতির উপরে কিন্তু আবার শনিরও দৃষ্টি থাকছে, শনি কর্মের ঘরে অবস্থান করছে। সূর্য মঙ্গলের সাথে সূর্য মঙ্গলের সাথে আর দেবগুরু বৃহস্পতির সাথে কিন্তু কেন্দ্রেরও সম্পর্ক হয়ে গেল। আবার এই জ্যোতির উপর রাহু কেতুরও কিন্তু গুরুবর দৃষ্টি থাকছে, কত সুন্দর যোগ। আবার অপরদিকে এই মিথুন রাশির অধিপতি বুধ আর শুক্রের কিন্তু জ্যোতি তৈরি হয়ে গেছে 6ষ্ঠ ঘরে, লক্ষ্মীনারায়ণ যোগ। তাহলে কত সুন্দর অবস্থান হয়েছে এই সময়কাল। একটা বলতে গেলে বললে বললে চারিদিক থেকে একটা আয় উন্নতি, সমস্ত দিক কিন্তু সমস্ত দরজা খোলা থাকছে এই মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু দিক থাকবে। তবে কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হবে। যেরকম নক্ষত্রের ভালো ফল রয়েছে, সেরকম কিছু দিক থেকে সাবধানও থাকতে হবে। সব কিছু পজিটিভ আর পজিটিভ হয় না মানুষের জীবনে, নেগেটিভ বলেও তো রয়েছে। সব কিছু যে ভালো হবে সেটা না। তো যাই হোক, সেগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো মূল নক্ষত্রে যখন থাকবে এই 16ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর, তখন কিন্তু এই সূর্যের মূল নক্ষত্রে আবার কিন্তু মঙ্গলও কিন্তু মূল নক্ষত্রে থাকছে এই সময়কালে। এবং 20 তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে, শুক্র চলে আসবে এই সপ্তম ঘরে। শুক্র চলে আসবে, শুক্র তো মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ, পঞ্চমপতি শুক্র কেন্দ্রে অবস্থান করবে, দ্বাদশপতি আবার শুক্র, তো অবস্থান যথেষ্ট ভালো। আবার গুরুর দৃষ্টি থাকছে। আবার 28 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে, চতুর্গ্রহী যোগ তৈরি হবে, সেই চতুর্গ্রহের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। খুবই একটা ভালো অবস্থান আগামী দিন হতে আছে। তবে আজকের পরিবর্তনটা সূর্যকে নিয়ে আলোচনা করব। তো কেতুর নক্ষত্রে সূর্য আর মঙ্গল অবস্থান করবে।
কেতুর যে নক্ষত্রগুলো, 3টি নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে 4টি চরণ, তারপরে মঘা নক্ষত্র সিংহ রাশিতে 4টি চরণ, আর এই ধনু রাশিতে পরে মূল নক্ষত্রে 4টি চরণ। মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশকারী নক্ষত্র কিসের বিনাশ করবে? ধর্মের ঘরে। ধনুরাশি তো ধর্মের ঘর, কালপুরুষ চক্র, তো ধর্মের ঘরে বিনাশকারী নক্ষত্রের কিসের দরকার? তো এখানটাতে অধর্মের বিনাশ করবে, ধর্মের জাগরণ হবে, এটাই কিন্তু বুঝাচ্ছে এই মূল নক্ষত্র। ধূমাবতী মায়ের একটা বিশেষ আশীর্বাদ থাকে। মূল নক্ষত্রের উপর ঈশ্বরী একটা শক্তির বিশেষ প্রভাব থাকে। কি প্রভাব? যেটা যতই খারাপ পরিস্থিতিতে পড়ে যাক, এরা জীবনে ঘুরে দাঁড়াবে, যতই খারাপ পজিশনে পড়ে যাক। এটা হচ্ছে মূল নক্ষত্র। মূল নক্ষত্রের যে সিম্বল, সেটা কি দেওয়া হচ্ছে? শিকড়। শিকড় অর্থাৎ কি? যে কোনো কাজে গভীর শিকড় পর্যন্ত এরা যায়। একটা শিকড় যেরকম একটা বড় গাছকে আটকে রেখে দেয়, সেই গাছের আমরা ছায়া থেকে, ফল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ভোগ করি আমরা, তো সেরকম কিন্তু যে এই শিকড় কিন্তু মানুষের একটা জিনিসকে, একটা ধর্ম, আগে বললাম যে বিনাশ হবে কিসের? অধর্মের বিনাশ হবে। তো ধর্মকে স্থাপন করে রেখে দিবে সেই জিনিস। আর ধর্মের কারকই হচ্ছে সূর্য। রাজা তো সবসময় চাইবে তার পূজা ধর্মের পথে চলুক, সুষ্ঠুভাবে চলুক, কিভাবে উন্নতি হয় সেগুলো জিনিসই তো করাবে। তো যার জন্যই কিন্তু সবার প্রথমে বললাম যে সূর্যচন্দ্র কেন রয়েছে, কারণ 2026ই পড়ছে সূর্যের সংখ্যা, এক সংখ্যা। তো রাজার দরবারে কিন্তু সবাই থাকে, রাজার রাজদরবারে সবাই থাকে, অর্থাৎ 2026-এ সবারই উন্নতি। তবে সব দিক থেকে যে ভালো সেটাও না, অনেক দিক থেকে আবার নেগেটিভ প্রভাবও থাকবে, কিন্তু উন্নতি তো হবে সবার কাজকর্ম হবে। রাজার কোনো সময় প্রজাদেরকে ফেলে দেয় না। তো যাকে এই জিনিসগুলো বোঝাচ্ছে। পার মূল নক্ষত্র যখন থাকবে তখন কি হবে? দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে, রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান। তাহলে এই সময়কালে বহু কিন্তু অশুভ শক্তির নাশ হবে। কোন দিকে? যে জিনিসগুলো বিগত দিনে একটা খুব অসুবিধায় পড়েছিল, যেমন কেউ পার্টনারশিপে ব্যবসা করছেন, দীর্ঘদিন ধরে অশান্তি, গন্ডগোল, ঝুর ঝামেলা ছিল, নিজেদের মধ্যে বনিবানা ছিল না, কোনো কারণবশত, তো সেই জায়গাগুলো কিন্তু ঠিক হবে, এবার সুষ্ঠুভাবে চলবে। সূর্য আর মঙ্গল চলে আসছে, গুরুর দৃষ্টি থাকছে। তাহলে পার্টনারশিপের যারা ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাগুলো সবার প্রথমে ঠিক হবে। দাম্পত্য জীবনে অশান্তি, গন্ডগোল, সূর্য কিন্তু সপ্তম ঘরে, মঙ্গলের অবস্থান সপ্তম ঘরে, এটা ভালো না। আবার শনির কিন্তু দশম দৃষ্টি থাকছে, এই জিনিসটাও কিন্তু ভালো না এই সপ্তম ঘরে, কিন্তু গুরুর দৃষ্টি থাকছে। তো নিজেদের মধ্যে কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার সেই সমাধানের একটা কিন্তু রাস্তাও তৈরি হচ্ছে, যাদের দাম্পত্য জীবনে যে অশান্তি, গন্ডগোল এগুলো যাদের জীবনে রয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু থাকছে। যোগাযোগের একটা সমাধানের একটা রাস্তা থাকবে যাদের দাম্পত্য জীবনে খুবই অশান্তি, গন্ডগোল চলছে। সপ্তম ঘরে সূর্যের অবস্থান কোনোভাবেই ভালো না দাম্পত্য জীবনে, মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো না, তার উপর শনির দৃষ্টি, মানে একটা ডাইভোর্স যোগ, এক কথা বলতে গেলে বিচ্ছেদ। কিন্তু যে গুরুর দৃষ্টি থাকছে, গুরু হাজারটা দোষ সমন করে নিতে পারে, এবং গুরুর নিজের ঘর এই নবম ঘর, তো গুরু চাইবে না তো কোনো সময় নিজের ঘরটাকে খারাপ করতে। অতএব এদিক ব্যবসা বাণিজ্যে যারা করছেন তাদের দিক থেকে বিশেষভাবে উন্নতি। এবার বহু দীর্ঘদিন ধরে হয়তো কোনো ব্যবসার কোনো একটা ভালো জায়গা বা যোগাযোগ হচ্ছিল না, শতবার চেষ্টা করে সেই জিনিসগুলো হবে। কারণ যে নক্ষত্র অবস্থান করছে সূর্য মঙ্গল, সেটা তো কেতুর নক্ষত্র। কেতু আবার সেই যোগাযোগের ঘর অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে। পূর্বাষাঢ়া নক্ষত্র হচ্ছে সৌভাগ্যের নক্ষত্র, যোগাযোগের ঘরে অবস্থান। এবং এই সময়কালে যে শুক্রের নক্ষত্রে কেতু অবস্থান করছে, সেই কেতু আবার রাশির অধিপতি বুধের সাথে ষষ্ঠ ঘরে একটা জুতি তৈরি করে নিচ্ছে। তাহলে কর্মের দিকটাও এই সময়কালে উঠে আসছে, যে কর্মক্ষেত্রে বিশেষভাবে উন্নতি। যারা সরকারি বেসরকারি কাজ করছেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, A to Z ব্যবসা বাণিজ্য, আর্থিক উন্নতি হবে এই সময়কালে। আর্থিক উন্নতি হবে, আর্থিক দিকটা যথেষ্ট ভালো মজবুত হবে এই মিথুন রাশির। এরপরে 29শে ডিসেম্বর চলে আসবে পূর্বাষাঢ়া নক্ষত্রে, সেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে। শুক্রের নক্ষত্রে সূর্য অবস্থান করবে, আর রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি থাকছে এই জুতির উপর। এখানটাতেও একটা বিশেষ ভালো অবস্থান, কর্মক্ষেত্রের দিকে মোটিভেশন হয়ে যাবে। নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্য একটা মনের মধ্যে যে একটা ফুর্তি ভাব, সেই জিনিসটা এগিয়ে আসবে। কাজ করার একটা প্রবণতা যথেষ্ট এই সময়কালে বৃদ্ধি পাবে। এবং এই নক্ষত্রের এমনই একটা গুণ থাকে যে এই নক্ষত্রের সাথে যারা মেলামেশা করে তাদের মধ্যে একটা মোটিভেশন করে দেয়, কাজকর্মের দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা সৃষ্টি করে দেয়। এই নক্ষত্র এমনই একটা ভালো নক্ষত্র, জ্ঞানী নক্ষত্র, সমৃদ্ধশালী নক্ষত্র এই নক্ষত্রকে বলা হয়। কারণ এই নক্ষত্রের যে সিম্বল জ্যোতিষশাস্ত্র দিয়েছে সেটা হচ্ছে কি? কুলা। কুলা বলতে আমাদের গ্রামগঞ্জে যেগুলো বিশেষ করে ব্যবহার করা হয়, যেগুলো ফসলকে ঝাড় দেওয়া হয়, গম ধান যেগুলো ঝাড়া হয়, সেই কুলার কথা বলা হয়েছে, যে নোংরাগুলোকে ঝেড়ে ফেলে আসল খাদ্যশস্যটাকে নিয়ে নেওয়া। আবার এই নক্ষত্রের আরেকটি সিম্বল, সেটা হচ্ছে কি? হাতির দাঁত। তা হাতির দাঁত কি? শৌখিন জিনিস, দামি জিনিস। অতএব এই সময়কালে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে উন্নতি থাকছে। এবং প্রশাসন লেভেলে যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন, লেখালেখির কাজে রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো অবস্থান। যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, ওকালতি করছেন, সেই দিক থেকে বিশেষ উন্নতি। মার্কেটিং ফিল্ডে যারা রয়েছেন তাদের দিক থেকে বিশেষভাবে উন্নতি। আবার যে মূল নক্ষত্র বলতে ভুলে গেলাম, এই সময়কালে যারা প্রশাসন লেভেলে গোয়েন্দা বিভাগ, সিবিআই, সিআইডি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি। যারা প্রত্নতাত্ত্বিক ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খনন কাজের সাথে যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে।
বা মাটির ভিতরে যে সমস্ত বস্তু পাওয়া যায় সেই সমস্ত বস্তুর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতি, কারণ কর্মের ঘরে শনিও অবস্থান করছে, তো সেই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই সময়কালে। এরপরে যখন আবার এই সূর্য অবস্থান করবে আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে, নিজের নক্ষত্রে চলে আসবে জানুয়ারি মাসের 10 তারিখ থেকে, একটি চরণ থাকছে, সে সময়কালে আরও উন্নতি হবে। সূর্য নিজের নক্ষত্রে অবস্থান করবে, দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের ঘরকে দেখবে। অর্থাৎ কি হচ্ছে, সূর্য তো নিজের নক্ষত্রে অবস্থান করছে, নক্ষত্রে নিজের অবস্থান করলে কি হবে, পাওয়ার বেড়ে যাবে। সূর্য দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্রে অবস্থান করে নিজের ঘরকে দেখছে, তাহলে কত সুন্দর যোগটা তৈরি হচ্ছে। সরকারি কর্মকার্যে বিশেষভাবে উন্নতি, যারা সরকারি কাজের জন্য চেষ্টা করছে, কারণ এই সময় তো চতুর্গ্রহী যোগ হয়ে যাবে এই সময়কালে, চতুর্গ্রহী যোগ হবে, সেই যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে, অবস্থান যথেষ্ট ভালো, চারিদিক থেকে একটা উন্নতি থাকছে এই মিথুন রাশির। যে কর্ম করবে সেই কর্মে বিশেষভাবে উন্নতি, সাংসারিক উন্নতি, পার্টনারশিপে যারা কাজকর্ম করছেন সেদিক থেকে উন্নতি, বিশেষ উন্নতি পাবে। তো যাই হোক, এই সময়কালে বিশেষভাবে কোন কোন দিক নেগেটিভ দিক সেটাও তুলে ধরছি। মূল নক্ষত্র যখন থাকবে তখন মঙ্গলও থাকছে, অতএব মাথা গরম করা যাবে না। বিনাশকারী নক্ষত্র বললাম, গন্ডগোল অশান্তি একটু কিছুটা হবে এই সময়কালেও, অতএব এদিক থেকে ঝুট ঝামেলা অশান্তি গন্ডগোল থেকে দূরে থাকতে হবে, বেআইনি পথ থেকে দূরে থাকতে হবে, কারণ রাজার মঙ্গল একসাথে অবস্থান করছে, সেনাপতি, তো ঝুট ঝামেলা অশান্তি গন্ডগোল বেআইনি পথ এদিক থেকে দূরে থাকতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে যখন থাকবে তখন ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, বিপরীত লিঙ্গের প্রতি একটা বিশেষভাবে আকর্ষণ জন্মাবে, সেদিক থেকে দূরে থাকতে হবে। মদ মাংস ইত্যাদি এদিক থেকে দূরে থাকতে হবে, নেশা জাতীয় পদার্থ থেকে দূরে থাকতে হবে। উত্তরাষাঢ়া যখন নক্ষত্র আসবে তখন মনের মধ্যে ক্রোধ, ইগো, জেদ এগুলো বৃদ্ধি করাবে, এদিক থেকে দূরে থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রকবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেব কর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, দেখবেন এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হয়ে যাবে, ভালো অবস্থান হয়ে যাবে। তবে দাম্পত্য জীবনে একটি মেসেজ থাকছে, পরস্পরকে মেনে চলা, পরস্পরকে সম্মান দিয়ে চলা, যে কোনো জিনিস হলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিয়েই চলা ভালো, কারণ দাম্পত্যের ঘরেই কিন্তু এই যোগটা তৈরি হচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই AstroSM বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে, দেখবেন। যারা নক্ষত্রগত আলোচনাকে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির ক্ষেত্রে সূর্যদেবের এই যে পরিবর্তন হচ্ছে 16ই ডিসেম্বর 2025, এক মাসের পরিবর্তন, 14ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে ধনু রাশিতে 2026। কীরকম প্রভাব দিবে সূর্যদেব এই কর্কট রাশির উপর? কর্কট রাশির ক্ষেত্রে তো দ্বিতীয় ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরের অধিপতি সূর্যদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোণ রাশি ধনু রাশিতে। দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট, কেতু দ্বারা দৃষ্ট, কেতুর গুরুবদ দৃষ্টি, তো কেতুর প্রভাবও থাকবে। তো কীরকম প্রভাব দিবে এই কর্কট রাশির উপর এই জ্যোতির প্রভাব? কারণ যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে তো মঙ্গল অবস্থান করছে, তো সূর্য মঙ্গলের জ্যোতির উপর এতগুলো গ্রহের প্রভাব কীরকম প্রভাব দিবে? কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কীরকম লাভ পাবে এই সময়কালে, সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই বলা হচ্ছে। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই। তো যাই হোক, সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে 16ই ডিসেম্বর, সেই সময় কিন্তু মঙ্গলও কিন্তু এই ঘরে অবস্থান করছে ধনু রাশিতে। সূর্য মঙ্গলের জুতি তৈরি হবে, সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। এবং এই যে জুতিটা তৈরি হচ্ছে এটা কিন্তু ষষ্ঠ ঘরেই তৈরি হচ্ছে। সূর্য হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ ধন সম্পত্তির ঘরের অধিপতি। তো সূর্যের তো একটা প্রভাব থাকবে। তো সূর্যের এই অবস্থান আমূল পরিবর্তন নিয়ে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে। সূর্যের এই পরিবর্তন না 2026 বিশেষভাবে প্রভাবিত করবে এই কর্কট রাশিকে। তবে একটি কথা অবশ্যই তুলে ধরবো আজকে, যেটা বলা উচিত কর্কট রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি যে 2026 কিন্তু সূর্যের বছর। সূর্য হচ্ছে কি ধন সম্পত্তির ঘরের অধিপতি। তো রাজা তো চাইবে না যে তার কোষাগার খালি থাকুক, রাজা তো চাইবে যে তার কোষাগারটা ভর্তি থাকুক, আর্থিক দিকটা মজবুত হোক। তো যার জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের, যে সমস্ত দর্শক বন্ধুদের জন্মকুষ্ঠিতে সূর্যের কিন্তু মহাদশা চলছে, কিংবা সূর্য পাপকর্তৃক যুগের মধ্যে পড়ে রয়েছে, গ্রহণ যোগের মধ্যে পড়ে রয়েছে, বা সূর্য রাহুর সাথে রাহুর নক্ষত্র অবস্থান করছে, কেতুর নক্ষত্র অবস্থান করছে, কিংবা শনির নক্ষত্র অবস্থান করছে, তারা কিন্তু অবশ্যই সূর্যের উপাচার করবেন। সূর্যের উপাচার করবেন। আমি বারবার বলছি এই কথাটা, 2026-এর শুরুতেই বলছি, সূর্য কিন্তু ঢেলে ঢুলে দিবে, সূর্যের বছর। তো সূর্যের উপাচারটা কি উপাচার? বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন, বিধি সম্মত মেনে বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করবেন। সেই যন্ত্রে সাদা চন্দন, লাল চন্দন হাতের মধ্যে বেটে সেই যন্ত্রে চিটাবেন 11 বার এবং বলবেন ওম হ্রিং হিনি সূর্যাদিত্যায় শ্রীং, এই মন্ত্র উচ্চারণ করবেন। সূর্যই দেয় মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা, সমস্ত কিছু সূর্য দেয়। এই সূর্যই কিন্তু দেয়। সূর্য যাদের দুর্বল থাকে
বা পাপকর্তকী যোগে থাকে, গ্রহণ যোগে থাকে, তারা কিন্তু জীবনে বহু রকম সমস্যায় পড়ে। যার জন্য আমি কথাটা তুলে ধরলাম ভিডিও শুরুতেই। যাদের রয়েছে তারা একান্তই সংগ্রহ করবেন। এবার এই সূর্যযন্ত্র কোথায় পাওয়া যাবে? তো এই সূর্যযন্ত্র আমাদের এই ভিডিওর মাধ্যমেই পাবেন। সেটা হচ্ছে স্ক্রিনে টাচ করলে একটা প্রোডাক্ট বলে অপশন আসছে, সেখানটাতে ক্লিক করলে আপনারা সূর্যযন্ত্র পাবেন। আপনারা আপনাদের বাজেট, আপনাদের যাদের একান্ত প্রয়োজন, আপনারা অবশ্যই গ্রহণ করবেন। 500 টাকা থেকে হয়তো সম্ভবত শুরু। তবে এখানটাতে যে আমি শুধু ব্যবসা, নিজের ব্যবসার কথা বলছি, সেটা কিন্তু ভাবলে ভুল ভাববেন। আমি সমস্ত কিছুই খুলে বলে দিচ্ছি। 500 টাকার একটা প্রোডাক্ট এখানটাতে বিক্রি করলে 10% আমার কমিশন। 50 টাকা তার মধ্যে ইউটিউব নেবে, নিয়ে ওই 10-20 টাকা আমার টিকবে। আমার টাকার কথা আমি বলছি না, টাকাটা বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই সংগ্রহ করবেন। আমি তো এখানে তো অন্য উপাচার দিতে পারতাম, কিন্তু উপাচারটা কেন দিচ্ছি? এটা প্রয়োজন, এটা সারা জীবনের জন্য প্রয়োজন। যাদের সূর্য অবস্থান খারাপ রয়েছে, যাদের সূর্যের মহাদশা চলছে, সূর্যের গ্রহণযোগ লেগে পড়ে রয়েছে, আমি তাদের জন্য বলছি কথাটা। কিংবা সূর্য সবসময় সূর্যকে বলি রাখতে হয়। যারা অবস্থা মানে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন এর উপকার পান কি পান না, জীবন বদলে দিবে। তো যাই হোক, মূল বিষয় বুঝতে আসি। তো সূর্য যখনই রাশি পরিবর্তন করবে, সূর্যর কিন্তু গোচর 3টি নক্ষত্র হবে। মূল নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র। তো সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে মঙ্গলের সাথে জুতি তৈরি করে নেবে। মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে কারক গ্রহ। মঙ্গল হচ্ছে কি পঞ্চমপতি মঙ্গল, এবং হচ্ছে কর্মের ঘরের অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে। এবং এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে, সেরকম শনির দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি, এবং কেতুর প্রভাব থাকছে। তো এই সময়কালে যেই যে মূল নক্ষত্র অবস্থান, আর মূল নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু আবার অবস্থান করছে সেই সিংহ রাশিতেই। সিংহ রাশিতে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রকে বলা হয় সৌভাগ্যের নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব, অধিপতি দেবতা হচ্ছে ভাগকে বলে সৌভাগ্যের দেবতা। বিজয়ের পরবর্তী উল্লাস, সেই নক্ষত্রে কেতু অবস্থান করছে ধন সম্পত্তির ঘরে। তাহলে ধন সম্পত্তির ঘরে কেতুর অবস্থান, আর সূর্য তারই নক্ষত্র অবস্থান করছে ধর্মের ঘরে। আর যে নক্ষত্র বলছে মূল নক্ষত্রকে বলা হয় বিনাশকারী নক্ষত্র। তো বিনাশকারী নক্ষত্রের কি কাজ রয়েছে? ধর্মের ঘরে। ধনুরাশি তো কালপুরুষ চক্রে নবম ঘর, ধর্মের ঘরে বিনাশকারী নক্ষত্রের কিসের কাজ? তো সেই নক্ষত্রের কাজ হচ্ছে কি? অধর্মের বিনাশ, ধর্মের জয়। তো সূর্য যার জন্যই কিন্তু ধর্মের ঘরে অ্যাক্টিভ থাকে, ধর্মের ঘরে কারক হয়ে যায় সূর্য। কারণ রাজা তো চাইবে ধর্মের পথে চলতে, রাজা তো চাইবে তার প্রজাদেরকে নিয়ে ধর্মের পথে চলতে। রাজা তো কখনোই চাইবে না যে আমার রাজ্যে চুরি চাওয়ারি রাহাজানি সমস্ত কিছু হোক। রাজা তো চাইবে তার জনগণ যেন সমস্ত রকমভাবে সুষ্ঠুভাবে থাকুক। তো এই ষষ্ঠ ঘরে যখন সূর্য আর মঙ্গলের জুতি তৈরি হয়েছে, সেই জুতির কিন্তু প্রভাব থাকবে কিসে? অধর্মের প্রতি প্রভাব থাকবে। অর্থাৎ যত রকম শত্রু ডিস্টার্ব করছিল কর্কট রাশিকে, তারা কিন্তু এই সময়কালে নিজাত পাবে, মানে দূরে সরে যাবে, বিনাশ হয়ে যাবে তাদের। বহুদিন ধরে যে কাজগুলোতে ডিস্টার্বের পর ডিস্টার্ব করছিল, সূর্যের এই অবস্থানে তারা মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি এরকম অবস্থা হবে। প্রকৃতি তাদের শাস্তি দিবে, কারণ মূল নক্ষত্র এটাই বোঝায়। মূল নক্ষত্রের উপর ধূমাবতী মায়ের বিশেষ কৃপা রয়েছে। মূল নক্ষত্রে বিনাশকারী নক্ষত্র বলে। এই নক্ষত্র যে সিম্বল সেটা কিন্তু জ্বর, শিকড়, গভীর, মাফ করবেন। তো এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব কিন্তু খোঁজ প্রকৃতির হয় এবং গভীর পর্যন্ত খোঁজ করে কোথায় এর মেন কারণ রয়েছে, সেই কারণ খুঁজে বার করে এবং তাকে উপড়ে ফেলে দেয়। আবার এই নক্ষত্রকেই কিন্তু শিকড় বলা হয়েছে, যে একটা গোটা গাছকে আটকে রাখে। সেই গাছের আমরা কিন্তু ছায়া থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পাই জীবনে। একটা গাছকে আটকে রেখে দেয়, যার জন্য এই নক্ষত্রের উপর একটা ঈশ্বরের কৃপা থাকে যে যতই এই গভীর তলে পড়ে যাক, এ কিন্তু ঘুরে দাঁড়াবেই। আর ষষ্ঠ ঘর হচ্ছে কি? দূরদৃষ্টি সম্পূর্ণ, অর্থাৎ দূরদৃষ্টি জাগায়। ষষ্ঠ ঘর যাদের মজবুত থাকে, তারা যদি জীবনে যেটাকে বলে কিসমত কাম মার, যে ভাগ্যের একটা পরিহাস, যে যেখানটাতে সে পড়ে গেল গভীর খাদে উঠতে পারছে না, এই মূল নক্ষত্র থাকতে সে উঠে দাঁড়াবেই সে। এটাই হচ্ছে ভাগ্যের পরিহাস। এবং এই নক্ষত্রে সূর্যের এই অবস্থান, সামনের ব্যক্তিদের চিনতে পারা, বুঝতে পারা, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারা, সেটাও কিন্তু বুঝবে। নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে জীবনের সামনের পথে এগিয়ে যাওয়া, নিজের কর্তব্যকে যথেষ্ট পালন করা, সব কিছু বুঝাচ্ছে। কারণ ষষ্ঠ ঘরে এই জুতিটা তৈরি হয়েছে। কর্মের ঘর বোঝানো হয় ষষ্ঠ ঘর থেকে, কারণ কর্মের ঘরের যে নবম ঘর, এটাই এই ষষ্ঠ ঘর। অর্থাৎ নিজের কর্মকে সঠিকভাবে চালনা করতে পারবে, যে কোন পথে গেলে উন্নতি করতে পারবো, এইরকম একটা দূরদৃষ্টি কিন্তু আসবে এই নক্ষত্রে। এই নক্ষত্রে যারা আবার ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা মাটির নিচের কোনো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। প্রত্নতাত্ত্বিকবিদ হিসাবে যারা কাজ করছেন, যারা ইতিহাসের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, ভালো অবস্থান। আবার যারা সিবিআই, সিআইডি,
প্রশাসন লেভেলে রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে, বা এই সমস্ত যারা কাজের চেষ্টা করছেন তাদের কর্ম লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, কিংবা ভিতরে ভিতরে যারা ধরাধরি করছেন যে কোনো কাজের জন্য সেই কাজে সাকসেস পেয়ে যাওয়া বোঝাচ্ছে এই নক্ষত্রে, অর্থাৎ কর্কট রাশির বললে বেলে। এবার কর্কট রাশির এই সেকেন্ড টাইমে আবার ওই 29শে ডিসেম্বর কিন্তু এই সূর্যদেব চলে আসবে হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে। তো ততদিনে কিন্তু আবার শুক্রেরও রাশি পরিবর্তন হয়ে যাবে, শুক্রও চলে আসবে সেই ষষ্ঠ ঘরে, বুধও চলে আসবে 28 তারিখে ষষ্ঠ ঘরে, চতুর্গ্রহী যোগ হয়ে যাবে এবং সেই গ্রহের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে। তো আজকের আলোচনাটা যেহেতু সূর্যকে নিয়ে, তো সূর্যকে নিয়েই করবো, এরপরে যখন আসবে তখন হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রে কী হবে? পূর্বাষাঢ়া নক্ষত্রে মোটিভেশন জিনিসটা চলে আসবে খুব তাড়াতাড়ি, এগিয়ে যাওয়ার প্রবণতা, এবং সঙ্গে যে থাকবে তাকেও মোটিভেট করে দেবে যে চলো এগিয়ে যেতে হবে, গা ঝাড়া দিয়ে উঠবে, কীভাবে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, সেই জিনিসগুলো বোঝায় কিন্তু এই পূর্বাষাঢ়া নক্ষত্রে। সমৃদ্ধশালী নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল সেটা কুলাকে দেওয়া হয়েছে। কুলা, কুলা বলতে যে কুলা যেটা গ্রামে গঞ্জে বেশি ব্যবহৃত হয়, ধান গম যেগুলো ঝেড়ে ঝেড়ে ঝাড়া হয়, এক কথায় পাখা, পাখা বলতে গেলে যে খাদ্যশস্যর পর কোনো নোংরা পচে সেই নোংরাটাকে ঝেড়ে ফেলে খাদ্যশস্য সংগ্রহ করে নেওয়া, এবং তার সাথে আরেকটি সিম্বল দেওয়া আছে সেটা হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁত তো মূল্যবান বস্তু, অর্থাৎ এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো খাদ্যশস্য যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা দামি দামি আসবাবপত্র, দামি দামি শৌখিন পদার্থের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। চারিদিক থেকে একটা আর্থিক উন্নতির সময় থাকছে এই পূর্বাষাঢ়া নক্ষত্রে, অবস্থান যথেষ্ট ভালো, শিক্ষার দিক থেকেও যথেষ্ট অবস্থান ভালো, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, শিক্ষার জায়গাতেও উঠে আসছে, কারণ এটা শুক্রের নক্ষত্র, শুক্র তো আচার্য, এই সময়কালে শুক্রই এই ঘরে অবস্থান করবে। তো অবস্থান যথেষ্ট ভালো, অবস্থান ভালো এক কথায় বলতে গেলে এই পরিবর্তন। এবং এরপরে যে অবস্থান হবে সেটা হচ্ছে 10ই জানুয়ারি। 10ই জানুয়ারিতে সূর্য কিন্তু আবার রাশি নক্ষত্র পরিবর্তন করে নেবে, নিজের নক্ষত্রে চলে আসবে এই সূর্যদেব, উত্তরাষাঢ়া নক্ষত্রে চলে আসবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং নিজের ঘরকেই দেখছে, এই সময়কালে যথেষ্ট ভালো হবে। অর্থাৎ এই যে সূর্যের এবার পরিবর্তনটা হচ্ছে ষষ্ঠ ঘরে, শত্রুরা কিন্তু বিশেষভাবে এবার ক্ষতিগ্রস্ত হবে যারা পিছন লেগেছিল খুব দীর্ঘদিন ধরে। সূর্য নিজের নক্ষত্রে থাকা মানে কি একটা ভালো যোগ তৈরি করে দেওয়া, এখানটাতে ভালো যোগ, মানে এটা একটা শত্রুহন্তা যোগ তৈরি হয়ে যাবে এই সময়কালে, শত্রুরা অনেক পিছনে চলে যাবে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। তো যাক, প্রত্যেকটি নক্ষত্রের যে শুধু ভালো গুণগুলো থাকবে সেটাও না, খারাপ গুণও রয়েছে। তো খারাপ গুণটা কি? যখন মূল নক্ষত্রে থাকবে এই সময় কেতু অবস্থান করবে শত্রুদের ঘরে, আর সূর্য হচ্ছে কি যে ধনসম্পত্তির ঘরের অধিপতি, টাকা পয়সার দিক থেকে সাবধান। মঙ্গল, ঋণ নিয়ে কাজ করা যাবে কিন্তু ঋণ ধার দেনা দেওয়া যাবে না এই সময়কালে। গভীর বিশ্বাস কোনো বন্ধু বান্ধব বা কোনো কাউকে ভুল করেও কিন্তু এই সময়কালে করা যাবে না, কারোর দায়িত্ব নেওয়া যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে কর্কট রাশিকে। ভুল ডিসিশন নেওয়া যাবে না, যার জন্যই তো বুঝাচ্ছে শিকড়, গভীরে যাও, গভীর জ্ঞান নাও, কোথায় অর্থ ইনভেস্ট করবা সেই জায়গাটা ভালো করে দেখো, কারোর দায়িত্ব চট করে নিতে যাও না, না তো কিন্তু বিপদ আপদ হয়ে যাবে। আর কি, প্রশাসন লেভেল থেকে দূরে থাকতে হবে, বেআইনি পথ থেকে দূরে থাকতে হবে, মদ মাংসের আসক্তি এগুলো থেকে দূরে থাকতে হবে। যখন পূর্বাষাঢ়াতে প্রবেশ করবে, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ জন্মাবে সেদিক থেকে দূরে থাকতে হবে এই সময়কালে, ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। আবার যখন সূর্য নিজের নক্ষত্র অবস্থান করবে তখন মনের মধ্যে ক্রোধ, ইগো, জেদ এগুলো থেকে দূরে থাকতে হবে। একটুতেই রেগে যাওয়া, ক্রোধ নিয়ে চলে আসা এগুলো কিন্তু করা যাবে না, না তো কিন্তু হওয়া কাজ আবার ভণ্ডুল হয়ে যাবে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা পুরাণ মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দেবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, পিতার ব্লেসিং নেবেন। বিশেষ করে গুরুজন ব্যক্তিকে অশ্রদ্ধা করা যাবে না, যারা গুরুর সান্নিধ্যে রয়েছেন তারা তো অবশ্যই তাদের জন্য যথেষ্ট ভালো, যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। তো অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, নতুন বছরের অ্যাডভান্স শুভেচ্ছা জানাচ্ছি। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে কর্কট রাশি সম্পর্কিত বহু ভিডিও দেওয়া হবে। আমাদের ভিডিওতে আমরা বেশিরভাগ সময় নক্ষত্রকে নিয়ে আলোচনা করি। যারা জ্যোতিষ সম্পর্কিত বিষয়কে ভালোবাসেন, ইন্টারেস্টেড, গুরুত্ব দেন, আশা করছি তারা বিশেষভাবে অনুপ্রাণিত হবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।